ধরুন কেউ আপনাকে ধাক্কা দিল অথবা এমনভাবে ভয় দেখালো যে আপনি আতঙ্কে পিছিয়ে গেলেন। এমন ঘটনা যদি আদালতে যায়, তাহলে বিচারক কি দেখবেন? শুধু ধাক্কা বা ভয় দেখানোর কাজটি নাকি সেই কাজের পেছনের মনোভাবও? টর্ট আইন আমাদের শেখায় শুধু কাজ নয়, কাজের মানসিকতাও বিচারযোগ্য। টর্ট আইন হল দেওয়ানি আইনের এমন একটি শাখা যা ব্যক্তির নাগরিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিকার বা ক্ষতিপূরণ নিশ্চিত করে। ফৌজদারি আইনের বিপরীতে, টর্ট আইন ব্যক্তির আচরণ এবং সেই আচরণের পেছনের মানসিক অবস্থার ওপর ভিত্তি করে এক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা নির্ধারণ করে। একটি টর্ট বা দেওয়ানি অন্যায় সংঘটিত হতে হলে দুটি মৌলিক উপাদান আবশ্যক। প্রথমটি হল অ্যাক্টাস রিয়াস বা বাহ্যিক কাজ, এটি হল বেআইনি, শারীরিক বা দৃশ্যমান কাজটি। দ্বিতীয় উপাদানটি হল মেন্স রিয়া বা মানসিক অবস্থা, এটি হল বাহ্যিক কাজ করার পেছনের দোষী বা দায়িত্বহীন মানসিকতা। এই মানসিক উপাদান বা মেন্স রিয়া টর্ট আইনে দায় নির্ধারণের ক্ষেত্রে চাবিকাঠি। ল্যাটিন শব্দ অ্যাক্টাস রিয়াস হল টর্ট বা অপরাধের শারীরিক বা বাহ্যিক উপাদান। এটি ছাড়া কোনো টর্ট সংঘটিত হতে পারে না। এটি হয় সক্রিয় কোনো কাজ করা, যেমন কাউকে ধাক্কা দেওয়া, অথবা আইনি দায়িত্ব থাকা সত্ত্বেও কোনো কাজ না করা, যেমন বিপজ্জনক কিছু নিয়ন্ত্রণ না করা। এর ফলে অন্যের আইনি অধিকারের ক্ষতি হয়, যেমন ব্যাটারিতে শারীরিক আঘাত বা স্পর্শ ঘটে এবং নুইসেন্সের ক্ষেত্রে সম্পত্তির ভোগে ব্যাঘাত ঘটে। তবে কাজটির প্রকৃতি ও প্রাসঙ্গিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। মেন্স রিয়া বা অপরাধমূলক মানসিক উপাদান মানে হল কাজটি করার সময় ব্যক্তি কি ভাবছিল, কি উদ্দেশ্য ছিল এবং কতটা দায়িত্বশীল ছিল। টর্ট আইনে দায়বদ্ধতা নির্ধারণে মেন্স রিয়া বিভিন্ন রূপে প্রকাশ পায়: ইচ্ছা, বেপরোয়া মনোভাব, অবহেলা এবং দুর্বিসন্ধি। মেন্স রিয়া শব্দটি ল্যাটিন, যার অর্থ গিল্টি মাইন্ড। এটি বোঝায় কোনো অন্যায় কাজ করার সময় ব্যক্তির মানসিক অবস্থা কেমন ছিল। আইন বলে, The act itself does not make a person guilty unless the mind is also guilty. অর্থাৎ কোনো কাজকে অপরাধ বা টর্ট হিসেবে গণ্য করতে হলে সেই কাজের পেছনে অপরাধমূলক মানসিকতা থাকতে হবে। মেন্স রিয়ার 5টি উপাদান রয়েছে, সেগুলি হল Intention, motive, malice, negligence, and recklessness. ইন্টেনশন বলতে বোঝায় সচেতনভাবে এবং নির্দিষ্ট ফলাফল ঘটানোর উদ্দেশ্যে কোনো কাজ করা। এটি হল ইচ্ছাকৃত কর্মের প্রকাশ। উদাহরণ: ব্যাটারি বা ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর শারীরিক সংযোগ এবং ফলস ইমপ্রিজনমেন্ট বা অন্যায়ভাবে আটক করা। কেস স্টাডি: গ্যারাট ভার্সেস ডেইলি, 1955, সুপ্রিম কোর্ট অফ ওয়াশিংটন। ঘটনা: 5 বছর বয়সী একটি শিশু ইচ্ছাকৃতভাবে একটি চেয়ার সরিয়ে দেয়, ফলে একজন বয়স্ক মহিলা পড়ে যান। আদালত রায় দেন যে যদি শারীরিক সংযোগ ঘটাতে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করা হয় এবং সেই কাজের ফলাফল সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে শিশুটিও ইন্টেনশনাল ব্যাটারির জন্য দায়ী হবে। এখানে বয়স নয়, মুখ্য হল ইন্টেনশন। ইন্টেনশনের ভিত্তিতে সংঘটিত দুটি গুরুত্বপূর্ণ টর্ট হল ব্যাটারি এবং অ্যাসল্ট। ইচ্ছাকৃত টর্টস বা ইন্টেনশনাল টর্টস এর মধ্যে অ্যাসল্ট বা আক্রমণের হুমকি এবং ব্যাটারি বা ইচ্ছাকৃতভাবে ক্ষতিকর শারীরিক সংযোগ হল শারীরিক অধিকার লঙ্ঘনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ। যখন কেউ ইচ্ছাকৃতভাবে অন্যকে শারীরিকভাবে স্পর্শ করে বা আঘাত করে এবং সেই স্পর্শ আপত্তিজনক বা ক্ষতিকর হয়, তখন তাকে বলা হয় ব্যাটারি। কাউকে ধাক্কা দেওয়া, চড় মারা, ভিড়ের মধ্যে ইচ্ছাকৃতভাবে কনুই দিয়ে আঘাত করা কিংবা রোগীর অনুমতি ছাড়া চিকিৎসক কর্তৃক অপারেশন করা ইত্যাদি হলে ব্যাটারি এর উদাহরণ। যখন কেউ এমন আচরণ করে যাতে অন্য ব্যক্তি যুক্তিসঙ্গতভাবে মনে করেন যে তাকে এখনই আঘাত করা হবে, তখন তা অ্যাসল্ট। এখানে ভয়ের অনুভূতি বা আঘাতের আশঙ্কা সৃষ্টি করাই মুখ্য। কেউ যদি হাত তুলে চড় মারার ভঙ্গি করে বা ঘুষি দেখায়, ধারালো অস্ত্র নিয়ে সামনে দাঁড়িয়ে ভয় দেখায়, হুমকি দিয়ে বলে তোমাকে এখনই মারব, তবে তা অ্যাসল্ট গণ্য হবে। মোটিভ বলতে বোঝায় কোনো কাজ কেন করা হল, তার অন্তর্নিহিত কারণ। টর্ট আইনে মোটিভ সাধারণত অপ্রাসঙ্গিক, কারণ ভালো উদ্দেশ্য থাকলেও বেআইনি কাজ কখনো বৈধ হয়ে যায় না। এখানে মনে রাখতে হবে ইন্টেনশন হল কাজের লক্ষ্য আর মোটিভ হল কাজের কারণ। কেস স্টাডি: ব্র্যাডফোর্ড কর্পোরেশন ভার্সেস পিকলস,
1895, হাউস অফ লর্ডস, ইউকে। ঘটনা: ব্রাডফোর্ড কর্পোরেশন ছিল একটি পৌর সংস্থা যারা শহরের জন্য পানি সরবরাহ করত। তাদের প্রধান পানির উৎস ছিল কিছু প্রাকৃতিক ঝর্ণা। প্রতিবেশী জমির মালিক থেকেও নিজের জমিতে টানেল খনন শুরু করেন যাতে ভূগর্ভস্থ পানি প্রবাহ পরিবর্তিত হয় এবং ব্রাডফোর্ড কর্পোরেশনের ঝরনায় পানি কমে যায়। থেকোজের উদ্দেশ্য ছিল ব্রাডফোর্ড কর্পোরেশনকে চাপ দিয়ে নিজের জমি বিক্রি করা বা সুবিধা আদায় করা। অর্থের লোভে খারাপ উদ্দেশ্য নিয়েও নিজের জমিতে জলপ্রবাহ থামানোর বৈধ কাজ করায় বিবাদী দায়ী হননি, কারণ কাজটি আইনগতভাবে বৈধ ছিল। এখানে শিক্ষা হল, বৈধ কাজে মোটিভ বা উদ্দেশ্য কোনো সমস্যা সৃষ্টি করে না। টর্ট আইনে ম্যালিস মানে শুধু বিদ্বেষ নয়, বরং জেনেশুনে অবৈধ উদ্দেশ্যে কাজ করা। অ্যাকচুয়াল ম্যালিস বা ইচ্ছাকৃত দুর্ভিসন্ধি। এটি তখন ঘটে যখন কারও সুস্পষ্টভাবে প্রতিশোধ নেওয়ার বা ক্ষতি করার উদ্দেশ্য থাকে। উদাহরণ হিসেবে ম্যালিশিয়াস প্রসিকিউশন, অর্থাৎ বিদ্বেষপূর্ণভাবে মিথ্যা মামলা দায়ের করার কথা উল্লেখ করা যায়। ইমপ্লাইড ম্যালিস বা অনুমানযোগ্য দুর্ভিসন্ধি। সরাসরি বলা না থাকলেও কাজের প্রকৃতি থেকেই বোঝা যায় যে উদ্দেশ্যটি খারাপ ছিল। কেস স্টাডি: ক্রিস্টি ভার্সেস ডেভি, 1893, হাইকোর্ট অফ জাস্টিস, চ্যান্সারি ডিভিশন, ইউকে। ঘটনা: একজন সঙ্গীত শিক্ষককে বিরক্ত করার উদ্দেশ্যে তার প্রতিবেশী ইচ্ছাকৃতভাবে জোরে চিৎকার করতেন এবং নানা রকম আওয়াজ করতেন। শিক্ষা: আদালত এটিকে নুইসেন্স বা উৎপাত হিসেবে গণ্য করেন, কারণ কাজটি ছিল ম্যালিশিয়াস ইন্টেন্ট, অর্থাৎ বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে করা। টর্ট আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত ভিত্তি হল নেগলিজেন্স বা অবহেলা। নেগলিজেন্স এমন একটি মানসিক অবস্থা যেখানে কারও ক্ষতি করার ইচ্ছা না থাকলেও দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে ক্ষতি ঘটে। নেগলিজেন্স ঘটে তখনই যখন কারও ওপর ডিউটি অফ কেয়ার অর্থাৎ যুক্তিসঙ্গত যত্ন নেওয়ার আইনি দায়িত্ব থাকে, কিন্তু তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে ব্যর্থ হন। এখানে মানসিক উপাদানটি হল ঝুঁকি বুঝতে ব্যর্থ হওয়া। অবহেলা প্রমাণ করতে আদালতে 4টি মূল উপাদান অবশ্যই প্রতিষ্ঠা করতে হয়। ডিউটি অফ কেয়ার: অভিযুক্ত ব্যক্তির প্রতি যুক্তিসঙ্গত যত্ন নেওয়ার আইনি দায়িত্ব ছিল। ব্রিচ অফ ডিউটি: তিনি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। কজেশন: দায়িত্ব ভঙ্গের কারণেই সরাসরি ক্ষতি হয়েছে। রেজাল্টিং ড্যামেজ: ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রকৃত ক্ষতি হয়েছে। কেস স্টাডি: ডনাহিউ ভার্সেস স্টিভেনসন, 1932, হাউস অফ লর্ডস, ইউকে। এই মামলাটি টর্ট আইনে নেগলিজেন্সের ভিত্তি স্থাপন করে এবং নেইবার প্রিন্সিপল প্রবর্তন করে। 1928 সালের ঘটনা। মিসেস মে ডনাহিউ তাঁর এক বন্ধুর সঙ্গে স্কটল্যান্ডের একটি ক্যাফেতে গিয়েছিলেন। বন্ধুটি তাকে একটি অস্বচ্ছ বোতলের জিঞ্জার বিয়ার কিনে দেন। মিসেস ডনাহিউ পুরো বিয়ার পান করার পর দেখলেন বোতলের ভেতরে পচে যাওয়া একটি স্নেইল অর্থাৎ শামুক পড়ে আছে। এই দৃশ্য দেখে তিনি অসুস্থ হয়ে পড়েন। বোতলটি অস্বচ্ছ হওয়ায় খোলার আগে এটি দেখা সম্ভব ছিল না। তাই তিনি প্রস্তুতকারক স্টিভেনসনের বিরুদ্ধে মামলা করেন। সেই সময়ে প্রচলিত নিয়ম ছিল, প্রস্তুতকারকের সঙ্গে ভোক্তার সরাসরি চুক্তি না থাকলে প্রস্তুতকারক দায়ী হতেন না। কিন্তু হাউস অফ লর্ডস এই পুরনো নীতি বাতিল করে দেন। আদালত বলেন, প্রস্তুতকারক হিসেবে স্টিভেনসনের ডিউটি অফ কেয়ার ছিল নিশ্চিত করা যে তাঁর পণ্য ভোক্তার জন্য নিরাপদ। তিনি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, অর্থাৎ ব্রিচ অফ ডিউটি ঘটেছে। লর্ড অ্যাটকিন এই মামলায় বিখ্যাত নেইবার প্রিন্সিপল নীতি প্রবর্তন করেন। এই নীতির সারমর্ম হল, আপনাকে অবশ্যই আপনার প্রতিবেশীর প্রতি যুক্তিসঙ্গত যত্ন নিতে হবে। এখানে প্রতিবেশী বলতে পাশের বাড়ির মানুষ নয়, বরং এমন সবাই যাদের আপনার কাজের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার যুক্তিসঙ্গত সম্ভাবনা রয়েছে। সারসংক্ষেপ: এই মামলার মাধ্যমেই টর্ট আইনে নেগলিজেন্স একটি স্বতন্ত্র, শক্তিশালী এবং আধুনিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। রেকলেসনেস বা বেপরোয়া আচরণ হল এমন মানসিক অবস্থা যেখানে ব্যক্তি ঝুঁকি সম্পর্কে জানে কিন্তু ইচ্ছাকৃতভাবে তা উপেক্ষা করে। উদাহরণ: মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে গাড়ি চালানো। একজন ব্যক্তি জানেন যে মদ্যপ অবস্থায় দ্রুত গাড়ি চালালে দুর্ঘটনার মারাত্মক ঝুঁকি থাকে, তবুও তিনি তা করেন। গুরুত্বপূর্ণ সতর্কতা উপেক্ষা: কোনো নির্মাণ কাজের দায়িত্বে থাকা ব্যক্তি জানেন যে সুরক্ষা জাল না বসালে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, তবুও খরচ বাঁচাতে তিনি তা উপেক্ষা করেন।
রেকলেসনেস ও নেগলিজেন্স এর মধ্যে পার্থক্য কি কি? রেকলেসনেস হল ঝুঁকি জানা সত্ত্বেও সেই ঝুঁকিকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা। অর্থাৎ ব্যক্তি জানেন যে তার কাজ ক্ষতি করতে পারে, তবুও তিনি বেপরোয়া আচরণ করেন। অন্যদিকে নেগলিজেন্স হল ঝুঁকি না জানা বা ঝুঁকি বুঝতে ব্যর্থ হওয়া। এখানে ক্ষতি করার ইচ্ছা থাকে না, বরং দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে ক্ষতি ঘটে। রেকলেসনেস অনেক সময় গ্রোস নেগলিজেন্স অর্থাৎ চরম অবহেলা হিসেবে গণ্য হতে পারে। এ ধরনের আচরণ সাধারণত উচ্চতর ক্ষতিপূরণ এনে দেয়, কারণ এতে ঝুঁকি জেনেও তা উপেক্ষা করা হয়। নেগলিজেন্স সাধারণত কম্পেনসেটরি ড্যামেজেস অর্থাৎ ক্ষতিপূরণমূলক ক্ষতিপূরণ এর জন্য দায়ী করে। এখানে উদ্দেশ্য শাস্তি নয়, বরং ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে তার প্রকৃত ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া। টর্ট সংঘটিত হলেও কিছু বিশেষ পরিস্থিতিতে অভিযুক্ত দায়মুক্তি পেতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য: ১. ভোলেন্টি নন ফিট ইনজুরিয়া। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি স্বেচ্ছায় ঝুঁকি গ্রহণ করেন। ২. ইনেভিটেবল অ্যাক্সিডেন্ট, এমন দুর্ঘটনা যা যুক্তিসঙ্গত সতর্কতা নিয়েও রোধ করা অসম্ভব। ৩. অ্যাক্ট অফ গড, প্রাকৃতিক দুর্যোগ যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। ৪. প্রাইভেট ডিফেন্স, আত্মরক্ষা বা সম্পদ রক্ষার ন্যায্য অধিকার। ৫. নেসেসিটি, বৃহত্তর ক্ষতি রোধের জন্য ছোট ক্ষতি করা। ৬. স্ট্যাটুটরি অথরিটি, আইন দ্বারা অনুমোদিত কাজ। বাংলাদেশ দণ্ডবিধিতে মেন্স রিয়ার প্রয়োগ। মেন্স রিয়া অর্থাৎ অপরাধের মানসিক উপাদান, মূলত ফৌজদারি আইনের ধারণা। তবে টর্ট আইন এবং ফৌজদারি উভয় ক্ষেত্রেই এটি মানসিক দায় নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশেও ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এই মানসিক উপাদানটি সুস্পষ্টভাবে স্বীকৃত। বাংলাদেশ দণ্ডবিধিতে মেন্স রিয়া শব্দটি সরাসরি ব্যবহৃত না হলেও এটি ডিজনেস্টলি, ফ্রডুলেন্টলি, ভলান্টারিলি, ইন্টেনশনালি এবং নলেজ এই সংজ্ঞায়িত মানসিক উপাদানগুলোর মাধ্যমে কার্যকরভাবে প্রয়োগ করা হয়। পিন কমেন্টে থাকা ক্লাস নোটে বিষয়টি দণ্ডবিধির ধারাসহ বিস্তারিত ব্যাখ্যা করা আছে, ডাউনলোড করে নিতে ভুলবেন না। সবশেষে বলা যায়, মেন্স রিয়া এবং অ্যাক্টাস রিয়াস এই দুইটি হল টর্ট আইন ও ফৌজদারি আইনের যমজ ভিত্তি। অ্যাক্টাস রিয়াস হল বাহ্যিক কাজ, আর মেন্স রিয়া হল সেই কাজের মানসিক ভিত্তি। ইন্টেনশন, মোটিভ, ম্যালিস, নেগলিজেন্স এবং রেকলেসনেস এই মানসিক উপাদানগুলোর সঠিক ব্যাখ্যা ও প্রয়োগের মাধ্যমেই টর্ট আইনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়। এটি ব্যক্তিকে তার দায়িত্বহীনতা বা ইচ্ছাকৃত খারাপ আচরণের জন্য জবাবদিহি করতে বাধ্য করে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির জন্য কার্যকর প্রতিকারের ব্যবস্থা নিশ্চিত করে। আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।